নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। শুক্রবার রাতেও বিনা প্ররোচনায় গুলি চালালো পাক সেনা। সীমান্তের ওপার থেকে ছোড়া হলো মর্টার শেল। যোগ্য জবাব দিয়েছে ভারতও। বস্তুত পহেলগাঁও হামলার পর থেকে সীমান্তে কার্যত যুদ্ধ পরিস্থিতি চলছে। বৃহস্পতিবারও দফায় দফায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলোপাথারি গুলি ছুড়েছে পাক সেনা। শুক্রবারও একইভাবে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে একাধিক জায়গায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করা হয়। দফায় দফায় ছোড়া হয় শেল, মর্টার। একাধিক দফায় বিনা প্ররোচনায় গুলি চালালো পাক সেনা। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, প্রত্যেকটি হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। ভারতীয় সেনার গুলিতে পিছু হটতে বাধ্য হয়েছে পাকিস্তান, তবে কোনো হতাহতের খবর নেই। শনিবার সকালে কুলগাম জেলায় আরও 2 জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও ওই জঙ্গিদের ধরা যায়নি, পহেলগাঁও হামলার সঙ্গে তাদের যোগ থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান হিসেবে এই বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কুলগামের কাইমো এলাকার ঠুকুরপুরা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গিদের কাজে তারা সহযোগিতা করেছিল বলে অভিযোগ। সংবাদ সংস্থা ANI স্থানীয় পুলিশ সূত্র উল্লেখ করে জানিয়েছেন, জঙ্গিদের 2 সহযোগী কুলগামে লুকিয়ে আছে বলে গোপন সূত্রে খবর মিলেছিল। সেই অনুযায়ী রাতে সেখানে অভিযান চালানো হয়। শনিবার সকালে গ্রেপ্তার করা হয় ওই 2 জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে পহেলগাঁও হামলার অভিযুক্তদের সম্বন্ধে তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। ন্যাশনাল হেরাল্ড পত্রিকা 2008 সাল থেকে ছাপা বন্ধ। 2017 সালে পত্রিকাটির অনলাইন ভার্সন চালু হয়। ইংরেজির পাশাপাশি হিন্দিতে নবজীবন এবং উর্দুতে কালমি আওয়াজ এর অনলাইন ভার্সন প্রকাশিত হয়। 1938 সালে জওহরলাল নেহরুর হাত ধরে চালু হওয়া ন্যাশনাল হেরাল্ড কংগ্রেসের রাজনৈতিক মতাদর্শের চলে। পত্রিকাটির মালিক AGL সেই সংস্থার সঙ্গে ইয়ং ইন্ডিয়া নামে সংস্থার আর্থিক লেনদেনের অভিযোগ ঘিরে রাজনীতি একসময় সরগরম হয়। বেআইনি পথে আর্থিক লেনদেনের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এটি। তদন্তে ওই সংস্থা প্রাক্তন 2 কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং রাহুল গান্ধীকে তলব করে। অধুনা বন্ধ ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সম্পত্তির হাত বদলে বেআইনি লেনদেনে হয়েছে বলে ইডির অভিযোগ। ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইডি দাবি খারিজ করল দিল্লি হাইকোর্ট। সোনিয়া ও রাহুল গান্ধীকে এখনই নোটিশ পাঠানোর প্রয়োজন নেই বলে জানিয়ে দিল আদালত। সম্প্রতি আর্থিক তছরূপের অভিযোগে গান্ধী পরিবারের 2 সদস্যের বিরুদ্ধে চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিট জমা দিয়ে ইডি আদালতের কাছে আবেদন করে যাতে এই 2 অভিযুক্তকে দ্রুত নোটিশ পাঠানো হয়। পণের জন্য নির্যাতনের শিকার ইন্ডিয়ান আর্মির স্ত্রী। শেষ পর্যন্ত তরুণী গৃহবধূ রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন বলে অভিযোগ। ঘটনা চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর এলাকার 6 নং ওয়ার্ড এলাকায়। গৃহবধূর নাম মনিকা শুক্লবৈদ্য, অভিযুক্ত স্বামীর নাম শঙ্কু শুক্লবৈদ্য। পণের জন্য নির্যাতনের শিকার ইন্ডিয়ান আর্মির স্ত্রী। শেষ পর্যন্ত তরুণী গৃহবধূ রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন বলে অভিযোগ। ঘটনা চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর এলাকার 6 নং ওয়ার্ড এলাকায়। 2023 সালের সামাজিক রীতি অনুযায়ী মনিকা শুক্লবৈদ্যের বিয়ে হয়েছিল কৈলাসহরের ভাগ্যপুর গ্রামের শঙ্কু শুক্লবৈদ্যের সঙ্গে বিবাহ হয়। বিয়ের যথারীতি 3 মাস পর থেকে শ্বশুর শাশোধর শাশুড়ি মুক্তা শুক্লবৈদ্যের সহযোগিতায় স্বামী শঙ্কু শুক্লবৈদ্য গৃহবধূ মনিকার উপর চরম অত্যাচার শুরু করে পণের জন্য। গৃহবধূকে বলা হয় বাপের বাড়ি থেকে 2 লক্ষ টাকা এনে দেওয়ার জন্য, অথচ গৃহবধূর স্বামী ভারতীয় আর্মিতে চাকরিরত। তারপর গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তখন সে শ্বশুর বাড়ির জ্বালা সহ্য করতে না পেরে অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়িতে চলে আসে। সেখানে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। এর মধ্যে দুপক্ষের মাতব্বরদের মধ্যস্থতায় একাধিকবার সালিশি সভার মাধ্যমে গৃহবধূকে ফের স্বামীর বাড়িতে নেওয়া হয়। তখন দেখা যায় শুধু পণের জ্বালাতন নয়,
ভারতীয় আর্মিতে চাকুরিরত এই জওয়ান একাধিক মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে বলে অভিযোগ। বিভিন্ন সময় অনেক অশ্লীল ছবিও তার মোবাইলে দেখতে পেয়ে তার স্ত্রী মনিকা বারবার প্রতিবাদ করলে সে তার স্ত্রীকে প্রচন্ড মারধর করত বলেও অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের। এতে করে পুনরায় বাপের বাড়িতে চলে আসে সে। এর মধ্যে শঙ্কু ফের তার কর্তব্যে বহিরাজ্যে চলে যায়। দীর্ঘ মাস পর গত 18 এপ্রিল শঙ্কু তার গোবিন্দপুর স্থিত শ্বশুর বাড়িতে আসে। সেখানে এসে গৃহবধূ মনিকাকে চরম মারধর করে, বাড়ি থেকে বেরিয়ে যায়। সে দৃশ্য ক্যামেরা বন্দী করে রাখে গৃহবধূ মনিকা। এরপর থেকে মনিকা চরম অপমানিত হয়ে নিজেকে শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নেয়। শুক্রবার রাতে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। চলতি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে। শনিবার রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে তাকে পাঠায়। বর্তমানে মৃত গৃহবধূর 2 বছরের একটি ফুটফুটে সন্তান রয়েছে। গৃহবধূর মা মীরা শুক্লবৈদ্য সমস্ত ঘটনা জানিয়ে চোরেবাড়ি থানায় লিখিত মামলা দায়ের করেন এবং অভিযুক্ত মেয়ের জামাতার কঠোর শাস্তি দাবি করেন। থেকে এরকম যৌতুকের কারণে জামাইয়ে কষ্ট দেয়। এরকম পরপর কয়েকবার গ্রামীণও বিচার হয়েছে। গ্রামীণ বিচারের কারণে আমি বারবার আমি কোনো এফআইআর দেখার না করে গ্রামীণ বিচারও তারা দিয়া দিই। ইদানিকে আবার আমার মায়াটার সেই যৌতুকের অশান্তি মায়াটারে কষ্ট দেয়। তো 28 মার্চ মেয়েটারে আমি আনছি আমার বাড়িতে। এখানে আনার পরে মায়াটা খুব অসুস্থ, ডাক্তার দেখাইয়া সুস্থ করছে। সুস্থ করার পরে 18 এপ্রিল আমার বাড়িতে আর খুবই ছুটি নিয়েছে না নিয়েছে কিছু আমি জানি না। 18 এপ্রিল বাড়িতে এই আমার মাইয়াটায় ফার্স্টে বলছে তোমার মোবাইলের লকটা খুলিয়া দাও, আমি তোমার মোবাইলটা দেখি। তখন তার মামা না কে সঙ্গে আছে, মামারাও বিনতি করছে, মামা আপনার বাইক না দেখুন মোবাইলটার লক খুলে দিতে পারেন। যখন ও মোবাইলটা হাতে নিছে তখন আমার মাইয়ার এক হাতে ধরছে আর এক হাতে ধাক্কা মারিয়া বিছনার মধ্যে ফেলে থাপ্পড় 2টা দিয়ে মোবাইলটা হাতে নিয়ে চুপচাপ ঘর থেকে বাইরে যায়। তখন আমি রান্নাঘর থেকে বাইরে কইছি বাবা তুমি কই যাও, তবে আমি যেরাম গে আর মামা তুমি আও কইয়া মামারে ডাকে। আমি মামারে বলছি যে আপনি খেয়ে কিনতে গেত আপনার বাসা, আমি কিচ্ছু জানি না, ইয়ে করেন বসে এনে কিন্তু কোনো মানুষের বাড়ি আমি একটু ভদ্রতা তো করতাম। তখন আর জানালার বাইরে দাঁড়াইয়া রয়েছে আর মামা ভিতরে। তখন আমার মাইয়াটা বারবার খালি কইছে যে মামা আপনার বাইকনার এখন একটু মোবাইলটার লক করিয়া দেওয়ার লাগে, আপনার মাইয়ার বাইকনার চক্ষের থেকে খোলাফান আমি দেখাইয়া দিই। হয়েছে ওই 18 তারিখ বেলা 2টায় জামাই আমার এখানে আইয়া গেছে আর 18 তারিখ রাত্রে 7:30 থেকে 8টার ভিতরে আমি মাইয়াটারে পাইছি। শঙ্কু শুক্লবৈদ্য ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে, মাইয়াটা মনিকা শুক্লবৈদ্য। ডেড বডিটা রাত্রে 1টা পর্যন্ত আমরা খুঁজছি পাইছি না। এরপরে শোনা গেছে যে এখানে একটা স্পট ডেড হয়েছে। তো আমরা 4টার সময় গেছি, গিয়ে সেখানে কোনো বডি উডি নাই। তখন আমরা গেছি চুরাইবাড়ি থানাতে। তখন আশপাশের লোকে কইছে 1-2 বাড়ি ডাকছে গিয়া যে এখানে একটা বডি পাওয়া গেছে, চিনা যান না। তখন তারা কইছে তারাও চিনছে না বাইরিয়া। তখন মেয়েটারে নিয়ে চুরাইবাড়ি থানার তার কাকু তারা গেছে, তার বাবাও বাড়িতে নাই, ভাইও বাড়িতে নাই, শুধু আমি একা। তখন তার কাকু তারা গেছে গিয়া চুরাইবাড়ি থানাতে কল করছে যে চুরাইবাড়ি থানায় গেছে তোমরা রেলের থানায় যাও। রেলের থানার পরে এখান থেকে ঘুরিয়ে তারা রেলের থানায় গেছে। রেলের থানায় যাওয়ার পরে রেলের থানায় কইছে যে তুমি যাও হসপিটালের মর্গে, আমরা বডিটা এখানে রাখি। তখন গিয়ে কাপড় চোপড়ে এসেছি না ওরা। আমি স্যার এখন উচিত শাস্তি চাই, আর কিছু চাই না, শুধু তার শাস্তিটাই চাই। আমার আগে একটা মাইয়ার জীবন ধ্বংস করছে, এটাও বিয়ার পরে মাইয়াটারে টাকা পয়সা দিয়া ডাইভোর্স করছে। তখন আমার মাইয়াটার জান শেষ করছে, আরও কত মাইয়া তার পিছনে লাগিয়ে আছে। কয়েকদিন পরে পরে একটা মাইয়ার পিছে পড়ে, কয়েকদিন পরে পরে একটা মাইয়ার পিছে পড়ে। আগে তো গেছিলাম না কোনোদিনও, এখন গেছি। তখন যখন আমার মাইয়া নাই আর মান সম্মান দিয়ে আমি তা করতাম করছি। এদিকে স্থানীয়দের পক্ষ থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করার দাবি উঠছে। শান্তন টিভি। জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ তুললেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সঠিক ব্যবস্থাপনার দাবি বিধায়কের। রাজ্যে ট্রিপল ইঞ্জিন সরকারের সুশাসনে প্রধান রেফারেল হাসপাতালে যে কতটা বেহাল পরিষেবা সেটা বিভিন্ন সময় রোগী এবং রোগীর পরিবারের লোকজনেরা সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে অভিযোগ তোলেন। অথচ সে অভিযোগ কর্ণপাত করে না রাজ্যের সবকা সাথ সবকা বিকাশ সরকার। যখন কোনো মন্ত্রী বিধায়কের স্নেহের লোক চিকিৎসা পরিষেবা পায় না, তখন সংবাদ মাধ্যমের সামনে আসতে দেখা যায় মন্ত্রী বিধায়কদের।
বরাবরই অভিযোগ তোলেন তারা। ঠিক এমনই এক ঘটনা আবারও সংঘটিত হলো শনিবার। মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং বিধায়ক রঞ্জিত দেববর্মার কাছের লোকের মৃত্যুর খবর পেয়ে জিবি হাসপাতালে পৌঁছেছিলেন তারা, কিন্তু সেখানে গিয়ে সচক্ষে প্রত্যক্ষ করেন রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে কতটা দুরবস্থা। ন্যূনতম পরিষেবা পর্যন্ত পাওয়া মুশকিল হয়ে পড়ে রোগীর। তাদের কাছে যে ব্যক্তি মারা গেছে তার পরিবারের কাছে থেকে অভিযোগ পেয়েছেন জিবি হাসপাতালে পরিষেবা নিয়ে। সবচেয়ে বড় বিষয় হলো মন্ত্রী অনিমেষ দেববর্মা যাওয়ার অগ্রিম খবর পেয়ে পর্যন্ত হাসপাতালে সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসক অপেক্ষা করলেন না। জুনিয়র চিকিৎসকের উপর দায়িত্ব চাপিয়ে হাসপাতাল থেকে কর্মশালার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানতে পারেন মন্ত্রী এবং বিধায়ক। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে জানান বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি স্বীকার করেন বিভিন্ন সময় রোগীদের কাছ থেকে জিবি হাসপাতালে পরিষেবা নিয়ে অভিযোগ শোনা যায়। আজ তিনি নিজে সচক্ষে প্রত্যক্ষ করেছেন। একজন রোগী মারা যাওয়ার পর চিকিৎসকের অবহেলা চোখে পড়েছে তাদের। একজন জুনিয়র চিকিৎসকের উপর দায়িত্ব দিয়ে সিনিয়র চিকিৎসক হাসপাতাল থেকে বের হয়ে গেছেন। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি করেন জীবিতে যাতে চিকিৎসকরা সহানুভূতির দিকে বিশেষ নজর দিয়ে দায়িত্ব পালন করে তার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য। তবে এই ধরনের অভিযোগ লাগাতার রোগীর পরিবারের পক্ষ থেকে উঠে আসে। অনেকজন রুগী এখানে মারা গেছে, এটাও অভিযোগ আমরা সবসময় পত্রপত্রিকায় দেখি। আজকে আমরাও এসে দেখলাম যে এখানে ডক্টরদের তারা একজন পেশেন্ট মারা যাওয়ার পরেও তাদের অবহেলাটা আমাদের চোখে পড়ছেন। এবং মাননীয় মন্ত্রী মহোদয় উনি আসার পরে ওরা এখানে আসেননি আর কি, বলে সেমিনার আছে বলে ওরা আছে, একজন জুনিয়র ডক্টরকে এখানে রেখে ওরা চলে গেল। এটা স্বাভাবিকভাবে যে একজন মিনিস্টার এখানে আসছেন আর ওর ডক্টররা এখানে আসছেন না, এটাই তো আমরা আসার পরে সাধারণ একটা বংশের একটা রুগী এই অবস্থা বলে অন্যরা কী হবে এটা তো বলাই আপনারা নিজেরাই জানেন। সুতরাং আমি মনে করি এখানে আরেকটু ভালোভাবে ডক্টররা দেখাশোনা করার প্রয়োজন। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে নিবেদন করব একজন বিধায়ক হিসাবে যে এখানে চিকিৎসার ব্যবস্থাটা ডক্টররা রোগীদের প্রতি একটা সহানুভূতি যেন নজর দেয়, সেদিকে আমি অনুরোধ। তবে এখন দেখার বিষয় একজন বিধায়কের মুখ থেকে এ ধরনের অভিযোগ ওঠার পর হাসপাতালে পরিষেবা কতটা শোধরানো হয়। তবে জিবি হাসপাতালের মধ্যে বর্তমানে জুনিয়র চিকিৎসকরা কিংবা ইন্টার্নশিপ করা ছেলেমেয়েরা পরিষেবা দিয়ে চলেছে, আর সিনিয়র চিকিৎসকরা আগরতলা শহরের জায়গায় জায়গায় চেম্বার খুলে এবং নার্সিং হোমের মাধ্যমে তারা পরিষেবা দিচ্ছে। কিন্তু জনগণের পয়সায় তাদের প্রতি মাসের মোটা অঙ্কের বেতন হলেও গরিব মানুষের জন্য সরকারি হাসপাতালের পরিষেবা দিতে রাজি নন একাংশ সিনিয়র চিকিৎসক। শান্তন টিভি। পাকিস্তানি সন্ত্রাসীদের হাতে পেহেলগাঁওয়ে 22 এপ্রিল ভারতের নিরীহ পর্যটকদের নির্বিচারে হত্যার প্রতিবাদে গোটা দেশের সাথে সারা বিশ্বে নিন্দার ঝড় উঠছে। এদিনের সন্ত্রাসীদের আক্রমণে 28 জন ভারতীয় পর্যটক নিহত হয়েছে। ভারতের জাতীয় কংগ্রেস এই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন। কংগ্রেসের কার্যকরী কমিটি সন্ত্রাস দমনে সরকারের পাশে থাকতে চাইছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী ঘটনার দিন আরব সফর কাটছাট করে ভারতে ফিরে এসে ব্রেকিং নিউজে নিজের অস্তিত্ব চারিদিকে ছড়িয়ে দিয়েছেন। কংগ্রেসের দল সন্ত্রাস দমনে কংগ্রেসের সরকারের পাশে থাকতে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করলেন ও প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ না করে বিহারে রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ করেছেন। কংগ্রেস দল এর তীব্র নিন্দা জানিয়েছে। বিলোনিয়া কংগ্রেস ভবনে আয়োজিত সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে পেহেলগাঁও যে পাকিস্তানি সন্ত্রাসীদের হাতে নিহত 28 জন পর্যটকদের প্রতি শোক এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। এই কথাগুলো বলেন তিনি বলেন, এমন একটা স্পর্শকাতর এলাকায় যেখানে প্রতিনিয়ত পর্যটকদের ভিড় থাকে সেখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা রাখা হয়নি কেন প্রশ্ন তুলেছেন। বিজেপি ধর্মীয় বিভাজন তৈরি করতে দলের আইটি সেল উঠে পড়ে লেগেছে। ঘটনা সংঘটিত করার আগে সন্ত্রাসীরা পর্যটকদের জামা কাপড় খুলে
পরীক্ষা করে পর্যটকদের হত্যা করেছে বলে প্রচার করছে। পর্যটন কেন্দ্রে কেন নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়নি প্রশ্ন তুলে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা এই হত্যাকাণ্ডের দায়ে এড়িয়ে যেতে পারেন না। 56 ইঞ্চির প্রধানমন্ত্রী বলেছিলেন কাশ্মীরের সন্ত্রাস শূন্যের কোটায় নিয়ে আসবেন, বাস্তবে ঠিক তার উল্টোটা হয়েছে। পাকিস্তানি সন্ত্রাসীদের দমন করতে কেন্দ্রীয় সরকারের অতি সত্বর কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে কংগ্রেস মনে করছে। সরকার দেশের সাধারণ নাগরিকদের সম্পর্কে এবং কাশ্মীর প্রসঙ্গে তারা যে কথাগুলি বলেছেন যে 370 ধারা তুলে দিয়ে সেখানে আতঙ্কবাদ নিরসন করা হবে, এটাকে জিরো পর্যায়ে নামিয়ে নিয়ে আসা হবে। ওই আমাদের দেশের আরেকটা যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা তারা বলেছে, এই যে নোটবন্দির মাধ্যমে সন্ত্রাসবাদ দমন করা হবে, আসলে কার্যত গত 11 বছরের বিজেপি শাসনের অভিজ্ঞতা এটা নতুনভাবে বলে দেওয়ার কোনো প্রয়োজনই আমরা মনে করি না যে দেশ থেকে না আতঙ্কবাদ করেছে, না সন্ত্রাসবাদ নির্মূল করা গেছে। শুধু জুমলা প্রতিশ্রুতি রেখে জনগণের কাছে ক্ষমতায় টিকে থাকার জন্য আর এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় রাজনৈতিক মুনাফা লুটার জন্য। কালকে দেশের প্রধানমন্ত্রী সমগ্র দেশ যেখানে এই ঘটনায় মর্মাহত, যখন দেশের সমস্ত অংশের মানুষ এই ঘটনার নিন্দা জানাচ্ছে, এই ঘটনা সম্পর্কে সরকারের সিদ্ধান্তের জন্য যারা প্রতীক্ষা করছে, গুজরাটের এক মহিলা, উনি ওই ঘটনায় ওনার পরিবারের সদস্যকে হারিয়েছেন। গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে 5 জন মানব পাচারকারী দালাল এবং একজন বাংলাদেশি সহ 14 কেজি শুকনো গাঁজা আটক করা হয়। এ বিষয়ে আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি জানান, শুক্রবার মধ্যরাত থেকে জিআরপি পুলিশ, বিএসএফ, সোনামুড়া ও যাত্রাপুর থানার পুলিশের যৌথ অপারেশন শুরু হয় রেল স্টেশনে। তারপর পুলিশ ভারতীয় দালাল ও বাংলাদেশিদের আটক করতে সক্ষম হয়। যাদের আটক করা হয়েছে তাদের নাম জলিল মিয়া, মোহাম্মদ হাসান। তারা দুজনের বাড়ি ধনপুর মাজাদি বাড়ি এলাকায়। অপর 3 জন হল মনির হোসেন, জসিমউদ্দিন, আলমগীর হোসেন। তাদের বাড়ি যাত্রাপুর থানাধীন বিরামপুর এলাকায়। এবং যে মানব পাচারকারীদের আটক করা হয়েছে তারা বাংলাদেশের বেআইনিভাবে ভারতে প্রবেশ করতে সহযোগিতা করার পাশাপাশি তাদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করতেন। অপরদিকে বাংলাদেশের এক নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার অভিযুক্ত বাংলাদেশিকে রেল স্টেশন থেকে আটক করা হয়েছে। তার বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ এলাকায়। অপরদিকে 14 কেজি শুকনো গাঁজা আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়েছে। এর মালিকানা পাওয়া যায়নি। পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়। গতকাল মধ্যরাত থেকেই আমাদের এই জয়েন্ট অপারেশন চলে, যেটাতে আমরা আগরতলা জিআরপি এবং 81 ব্যাটালিয়ন বিএসএফ এবং লোকাল যে থানা আছে সোনামুড়া থানা এবং যাত্রাপুর থানার সহযোগিতায় আমরা 5 জন ইন্ডিয়ান টাউট যারা মানব পাচারের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। তারা অ্যাকচুয়ালি যারা আমাদের ইন্ডিয়ান বর্ডার ক্রস করে ইলিগেলিভাবে যারা বাংলাদেশি নাগরিক আগরতলা রেল স্টেশনে আসে অবৈধ উপায়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, তাদেরকে হেল্প করতো এবং থাকা খাওয়ার ব্যবস্থা করতো। তো আমরা এরকম 5 জনকে গ্রেপ্তার করেছি এবং আজকে ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। এবং আমরা প্রিলিমিনারি তাদের যে ইন্টারোগেশন হয়েছে এতে কিছু নাম বেরিয়ে এসছে। তো আমরা এগুলি আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস বিএসএফের বিভিন্ন যে গোয়েন্দা ব্রাঞ্চ আছে ওদেরকেও আমরা শেয়ার করেছি। এখন পর্যন্ত যা পেয়েছি তো আমরা এগুলি খতিয়ে দেখছি এবং এগুলির সত্যতা যাচাই করে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব। তো ওনাদের নাম, একজন হলো জলিল মিয়া, অন্যজন হলেন মোহাম্মদ হাসান। ওনাদের বাড়ি ধনপুর মাজাদি বাড়ি এলাকায়, যা সোনামুড়া থানার অন্তর্গত। এবং অন্য 3 জন হলেন মনির হোসেন, জসিমউদ্দিন এবং আলমগীর হোসেন। তাদের বাড়ি বিরামপুর, যা যাত্রাপুর থানার অন্তর্গত। তারা যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের বর্ডার ক্রস করে আসতো তাদেরকে হেল্প করতো এবং থাকারও ব্যবস্থা করতো এবং শেল্টার দিত এবং তাদের রেল স্টেশন যে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানো তাদের একটা নেটওয়ার্ক ছিল। তারা এটা এতদিন ধরে করে আসছিল আর কি।
ত্রিপুরা গ্র্যাজুয়েট ফিশারিজ অফিসার্স অ্যাসোসিয়েশন পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার রাজধানী সোনারতরী হোটেলে অনুষ্ঠিত হয় এই সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সংগঠনের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা। মন্ত্রী সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, ত্রিপুরা রাজ্যে মাছের চাহিদা অনেক বেশি, প্রায় ৯৮% মাছ খায়, তাই চাহিদা অনুযায়ী যোগান দেওয়ার বিষয় নিয়ে এদিনের সম্মেলনে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। আমাদের রাজ্যে ফিশারি গ্র্যাজুয়েট অফিসার যারা রয়েছেন তাদের দ্বিবার্ষিক সম্মেলন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এই দ্বিবার্ষিক সম্মেলনে ওনারা আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন দপ্তরের মন্ত্রী হিসাবে। তো আমরা নিশ্চয়ই এই অনুষ্ঠানকে একটা ফ্রুটফুলভাবে যাতে ডিসকাশন হয় তার প্রত্যাশা রাখছি। তার পাশাপাশি ফিশারি অফিসাররা যাতে এই রাজ্যের ফিশারি ডিপার্টমেন্টের যে সমস্ত স্কিম প্রজেক্টগুলি রয়েছে এগুলিকে মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করে, এটা নিশ্চয়ই আমার দপ্তরের মন্ত্রী হিসেবে প্রত্যাশা থাকবে। এর সাথে সাথে বর্তমান সময়ের উপর দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করার জন্যে, রাষ্ট্রবাদী মানসিকতাকে নিজেদের মধ্যে গড়ে তোলার জন্যে এবং অবশ্যই নেশনকে ফার্স্ট মেন্টালিটি রেখে যাতে অফিসাররা বা অ্যাসোসিয়েশনরা কাজ করে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। পশ্চিম ত্রিপুরা জেলা আইন সভা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার রামঠাকুর পাঠশালা বালিকার বিদ্যালয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় শনিবার। এতে প্রায় ১৬৮টি জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। পশ্চিম ত্রিপুরা জেলা 4টি স্থানে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সদর মহকুমার ৪৯টি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আজকের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বিশেষভাবে অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীরা বলে জানান পশ্চিম ত্রিপুরা জেলার আইনসেবা অধিকার মিত্র যুব রাজা ঋষি দাস। আগামী দিন তাদের আরও বহু কর্মসূচি রয়েছে বলে জানান তিনি। লিগ্যাল সার্ভিস অথরিটি অর্থাৎ ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সহযোগিতায় এবং পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ আমরা রামঠাকুর বালিকা বিদ্যালয়ে সদর মহকুমারের ৯৭টি স্কুলকে আমরা আমন্ত্রণপত্র দিয়েছি। ৯৭টি স্কুলের মধ্যে আজকে এখানে 49 স্কুলের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেক স্কুল থেকে আমরা ৫ জন করে এখানে আসার জন্য বলেছি। আজ বাকি স্কুলগুলো আমরা আগামীকাল ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে আমরা একই বিষয় নিয়ে আমরা এখানে ড্রয়িং কম্পিটিশন করব। সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট করে গ্রেপ্তার হলেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক। অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকের নাম সজল চক্রবর্তী। তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধর্মনগর থানার পুলিশ। সাম্প্রদায়িক বিতর্কিত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে হিংসা ছড়িয়ে চলেছে কিছু মানুষ। মাঠে ময়দানে নেমে অভিযুক্তদের দিকে সরাসরি আঙুল তুলছে সাধারণ মানুষ। এই বিতর্কিত পোস্টগুলো অবিলম্বে বন্ধ করে অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য দাবি করছে তারা। শুক্রবার রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিতর্কিত পোস্টের জন্য গ্রেপ্তার হয় একাধিক অভিযুক্ত। এদিন রাতের বেলা আবার ধর্মনগরে আবারও এক অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। এ বিষয়ে ধর্মনগর থানার পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় তাদের কাছে একটি মামলা দায়ের করা হয় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক সজল চক্রবর্তী সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য পোস্ট করেছেন। তারপর সে অনুযায়ী তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ব্যক্তিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। আমাদের কাছে সন্ধ্যায় দিকে একটা এফআইআর আসে, সজল চক্রবর্তী নামে একজন জেল রোডে বাড়ি, তার বিরুদ্ধে একটা এফআইআর আসে। সে ফেসবুকে কিছু অশালীন বক্তব্য বা বিতর্কিত কিছু লেখালেখি করছে। এখানে যে পেহেলগাম যে ইনসিডেন্ট এটার উপরে ভিত্তি করে, তো আমরা যেহেতু এফআইআর হয়েছে এবং এফআইআর আমরা ইনভেস্টিগেশন চলছে, আমরা জিজ্ঞাসাবাদ নিয়ে আনছি এবং জিজ্ঞাসাবাদ চলছে, লকুল অ্যাক্টিভিটি চলছে, এখানে লকুল কারবাই চলছে। আমরা দেখছি ইনভেস্টিগেশন তার মধ্যে আর কি
পাওয়া যায়। এখন দেখার বিষয় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। তবে সামাজিক মাধ্যমে এই ধরনের বিতর্কিত মন্তব্যকে নিয়ে যাতে অশান্তির সৃষ্টি না হয় তার জন্য সক্রিয় রয়েছে পুলিশ প্রশাসন। শান্তন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।